আমরা দেখলাম যে গত সময়ের কথাই বলি আমরা, গত অন্তর্বর্তী সরকার সময়টা, এই সময়গুলোতে অনেকবারই আপনি নিজে এক সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেছেন এবং খুব দক্ষতার সঙ্গে আপনার পালন করেছেন এবং সেই বিষয়টি বারবার উঠে এসেছে যে তুলনামূলক বিষয়গুলো। মানে আপনার কাছে আসলে কি মনে হয় গত অন্তর্বর্তী সরকার নিয়ে এত সমালোচনার কারণ কি মনে হয়, কোন জায়গাটি? একটি কারণ হচ্ছে আমাদের আকাঙ্ক্ষাটা কিন্তু আরও অনেক বেশি ছিল। মানে আপনি দেখেন জুলাই আগস্টের যে আন্দোলন এবং যে আত্মাহুতির মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেখানে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা একদম অত্যন্ত উচ্চ পর্যায়ে গেছিল। তারা শুধুমাত্র একটা সরকার বদলের ধারণা, অবশ্যই একটা সরকার বদল, কিন্তু সার্বিকভাবে যে অনেক দিনের আকাঙ্ক্ষা, ন্যায় প্রতিষ্ঠিত হবে, বৈষম্য দূর হবে, সুষম সমাজ এবং অর্থনীতির বিকাশ ঘটবে, এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু প্রবলভাবে এসেছিল। আপনি অগাস্টের কথা চিন্তা করেন 2024-এ। তো অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে অত্যন্ত উঁচু আকাঙ্ক্ষার এক ধরনের চাহিদা নিয়েই তাদের যাত্রা শুরু করেছিল। তো তারপরে তারা যেটা, এখন তো ওনারা চলে গেছেন, এখন এইভাবে বলা যায় যে ওই দৃষ্টিকোণ থেকে যদি দেখি যে উচ্চাকাঙ্ক্ষার এই ওনারা 1.5 বছর ছিলেন, এই 1.5 বছর ওই উচ্চাকাঙ্ক্ষাগুলো প্রতিষ্ঠিত হবে এমন কোনো কথা নেই। ওটা কেউ এক্সপেক্ট করেনি যে রাতারাতি ওই পুরো উচ্চাকাঙ্ক্ষার সর্বকিছু প্রতিষ্ঠিত হবে। কিন্তু যে আকাঙ্ক্ষাটা ছিল যে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সুস্পষ্ট প্রক্রিয়াগুলো আরও শক্তিশালী করে দানা বাঁধানো হবে, তো সেই অন্তর্বর্তীকালীন সরকার যেটা করতে পেরেছে যে তারা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ে অর্থনীতি এবং এই যে ভূ রাজনৈতিক অবস্থানে একটা সামাল দিয়েছেন। সেই কাজটা ওনারা করেছেন অ্যাকচুয়ালি, যার ফলে আমরা হয়তো আরও বিশৃঙ্খলা, আরও ইয়ের দিকে চলে যায়নি। কিন্তু ওই যে উচ্চাকাঙ্ক্ষার কথা যেটা বললাম, সেখানে তারা তাদের এক ধরনের, আমি বলবো তারা যখন শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের খুব অনেক একটা হাই লেভেল অফ, আমি যেটা বলবো রাজনৈতিক পুঁজি, পলিটিক্যাল ক্যাপিটাল, তারা যদি জোরালোভাবে এই যে যেটা বললাম যে একটা দীর্ঘমেয়াদী ন্যায়ভিত্তিক সমাজের পরিবর্তনের জন্য এবং অর্থনীতিকে আরও সঠিকভাবে দাঁড় করানোর বিষয়ে তারা যদি খুব জোরালো প্রাথমিক পদক্ষেপগুলো নিতেন, এই তাদের সেই রাজনৈতিক পুঁজি কিন্তু ছিল বলিষ্ঠ অনেক কিছু পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু তারা রাজনৈতিক পুঁজির ব্যবহারে কয়েকটা, মানে একটা হচ্ছে অনভিজ্ঞতা দেখিয়েছেন, অদক্ষতা দেখিয়েছেন এবং অনীহাও দেখিয়েছেন। তারা রাজনৈতিক পুঁজির ব্যবহারটা করেননি অ্যাকচুয়ালি, বরঞ্চ তারা কয়েকটা কাজ করেছেন। একটি হচ্ছে তারা প্রথম থেকেই একটা অতিমাত্রায় আমলাতান্ত্রিক নির্ভরতার মধ্যে নিজেদেরকে এক ধরনের শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছিলেন, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ঐক্যমত কমিশন যেটা একটা হলো ইত্যাদি, সংস্কারের অনেকগুলো কমিশন করলো, কিন্তু পরে এখানেও দেখা গেছে কি উদ্দেশ্যে করা হয়েছিল, এটার যে একটা সুচিন্তিত দীর্ঘমেয়াদী ফলাফল পর্যন্ত নিয়ে যাওয়ার যে চিন্তা, সেখানে যাওয়া হয়নি। সো রাজনৈতিক পুঁজি ব্যবহারে ওনারা অদক্ষতা, অনভিজ্ঞতা এবং অনীহা তিনটাই দেখিয়েছেন অ্যাকচুয়ালি, যার ফলে প্রাতিষ্ঠানিক জগৎটায় তেমন বড় ধরনের পরিবর্তন হয়নি। আমলাতন্ত্র তো যে কোনো সময় লাগবে, কিন্তু আমলাতান্ত্রিকতা বলে আমরা কেন সবসময় এটা নিয়ে সমালোচনা করি, সেটা হচ্ছে যেখানে মানুষের কল্যাণ সেখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, সেখানে হচ্ছে লালফিতার দৌরাত্ম্য, সিদ্ধান্তহীনতার একটা বিষয় এবং কাগুজে বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া, এগুলো, এবং নানা ধরনের হয়রানিমূলক প্রাতিষ্ঠানিক একটা জগৎ। ইভেন দুর্নীতির বিষয়টাও প্রাথমিকভাবে হলো, এটাকে সেই অর্থে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বাস্তবতাটাকে ওইভাবে করা যায়নি। আইন শৃঙ্খলার বিষয়টাকে বিশেষ করে আপনার
মব কালচার যে বিষয়টি, মব কালচারের উল্টোটা হচ্ছে আইন শৃঙ্খলার একটা বড় ধরনের, ওই যে বললাম ওনাদের রাজনৈতিক পুঁজিটা ওনারা ওইভাবে ব্যবহার করেননি। আর ঐক্যমত কমিশনের এই যে যে প্রচেষ্টাটা, এটা এক ধরনের খুবই অতিমাত্রায় কারিগরি এবং কাগুজে একটা প্রচেষ্টার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রেখেছেন। উদ্দেশ্য ছিল আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ, যে একটা ভারসাম্য এক ধরনের রাজনৈতিক এবং বাস্তবতা তৈরি করা ইত্যাদি। কিন্তু প্রক্রিয়াটা, তাদের অ্যাপ্রোচটা ছিল যে খুবই আপনার কাগুজে এবং অতিমাত্রা একটা কারিগরি দৃষ্টিকোণ থেকে। এবং যারা এগুলো পরিচালনা করছিলেন কমিশনের, তাদের অন্যতম রোল হওয়া উচিত ছিল এক ধরনের ফ্যাসিলিটেটর হিসাবে। কিন্তু সেটার চেয়েও ওনারা ওনাদের যে প্রায়ার ধারণাগুলো ঘুরে ফিরে ওগুলোকেই ওই খুব টেকনিক্যালি ওগুলো ইম্পোজ করার চেষ্টা করেছিলেন। সো অন্তর্বর্তীকালীন সরকার আমি ওইভাবে দেখব যে তারা এক ধরনের, তাদের কাজটাও কঠিন ছিল। তারা এত বেশি আকাঙ্ক্ষার একটা চাহিদা নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল যে সেটা হয়তো যে কোনো পক্ষের জন্য অত্যন্ত এটা ভারী আকাঙ্ক্ষা হিসেবে দেখতে হবে। কিন্তু তারা তাদের যে রাজনৈতিক পুঁজি ছিল সেই জায়গাটাই তারা কাজ করার সুযোগ ছিল, অনেক সুযোগ ছিল, শুধু না অনেক সুযোগ ছিল, কারণ জাতীয় ঐক্যটা তখন সংহত ছিল। এই যে রাজনৈতিক পুঁজি সবসময় আসে না, রাজনৈতিক পুঁজিটা হচ্ছে জাতীয় ঐক্যটা হচ্ছে অনেক সময় রাজনৈতিক পুঁজির অন্যতম একটা স্তম্ভ। ওইটা কিন্তু ওনাদের, ওই পুঁজিটা ওনাদের ছিল। তো সেখানে ওনারা পারেননি কেন আসলে? সেটা এখন দক্ষতার অভাবের কারণেই কি, নাকি পারেননি? তারা হয়তো ভাবছেন তারা সেই অর্থে তারা ওই যে সামাল দেওয়ার কাজটাকেই তারা হয়তো গুরুত্ব দিয়েছেন বেশি। তারা যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে অ্যাড্রেস করার বিষয়টাকে অত গুরুত্ব দেননি, ওনারা সামাল দেওয়ার বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং ওনারা যেটা বলবো যে ওনাদের যে বিভিন্ন যে অংশীজন আছে সমাজের মধ্যে, তাদের সাথে কথোপকথন, আলোচনা ইত্যাদি ইত্যাদি ওনারা করেননি। এবং ওনারা কিছু সিম্পলিস্টিক ধারণা নিয়ে ওনাদের সময়কালটা চালিয়েছিলেন। যেমন ওনারা তরুণদের বিষয়ে একটা সিম্পলিস্টিক ধারণা নিয়েছিলেন। আমরা জানি যে আজকে জুলাই অগাস্ট পরিবর্তনের পেছনে তরুণদের অবদানই হচ্ছে সবচেয়ে বেশি, এবং সেটার মাধ্যমে তরুণরা একটা নতুন সম্ভাব্য শক্তি হিসেবে। কিন্তু এই যে শক্তি শব্দটা যখন ব্যবহার করি আমরা, এটা কী অর্থে ব্যবহার করব? মানে একটা পরিবর্তনের শক্তি নানাভাবে, এটা প্রস্তুতির বিষয় আছে। সেটিকে কাজে লাগানো গেল না কেন? তরুণের শক্তির কথা বলছেন, এটা তো অনেক বড় একটা শক্তি। শক্তির কাজে লাগানো কেন? এইখানে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যখন আরও বিশ্লেষণ হবে ভালো করে, তারা এই যে তরুণদের বিষয়টাকে তারা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারেননি। কারণ ওনারা তরুণদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ারও বিষয় ছিল তরুণদেরকে। কারণ তরুণরা তো অনেকগুলো লেসন্স দ্রুত গ্রহণ করে। প্রথম দিকে তরুণদেরকে একটা ধারণার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মূল বিষয়টা হচ্ছে ক্ষমতা। এই যে ক্ষমতা কিন্তু নানাভাবে বুঝতে পারে মানুষ। আমাদের বাংলাদেশে ক্ষমতা অনেক সময় স্থূল অর্থে বোঝা হয়, যে একটা নিজের সুযোগ সুবিধা বাড়াবার একটা স্তম্ভ হিসাবে। তরুণদেরকে আমি মনে করি এইখানেই হয়তো সবচেয়ে বড় ঘাটতি, হয়তো পরে যখন বিশ্লেষণ হবে। এই যে ওনারা রাজনৈতিক পুঁজিটা, ওনারা প্রথমে হয়তো ভেবেছিলেন যে তরুণরা স্বয়ংক্রিয়ভাবে তাদের একটা শক্তি হিসেবে ইমার্জ করবে, যেটা শেষ পর্যন্ত ওইভাবে হয়নি। তরুণদের হয়েছে একটা দল তো তৈরি হয়েছে, সেই দল যে শুধুমাত্র সার্বিক তরুণদের কথা যখন বলি, একটি দল সেটাকে সার্বিক বাস্তবতাকে রিপ্রেজেন্ট করে, নিয়েও নানা সমালোচনা আলোচনা আছে। না, আমি বলছি যে সেই জন্য এই যে তরুণরা কিভাবে তাদের শক্তিটা নিয়ে এই যে একটা
কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের কাজে নিয়োজিত করবেন, সেইখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলিষ্ঠ এবং সঠিক দিক নির্দেশনাগুলো তৈরি করতে পারেনি। তারা অনেকটা এক ধরনের প্রশংসার জায়গাতেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছেন এবং তাদেরকে ওই যে বললাম, তাদের কিছু সক্রিয় করার পথটা এমনভাবে দেখিয়েছেন যে ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে একমাত্র। এই ক্ষমতার বিষয়টা কিন্তু আমরা যে বলেছি, ক্ষমতা তো বাংলাদেশে এই যে শেখ হাসিনার সরকারের 17 বছরে, সেখানে আমরা দেখেছি ক্ষমতার যদি শুধুমাত্র ক্ষমতাই একমাত্র লক্ষ্য হয়, তার ভয়াবহ পরিণতি কী হতে পারে। সেই জন্য আমাদেরকে যে লেসনটা খুবই প্রয়োজন, যে এই যে এথিক্যাল, এই যে আমাদের একটা নৈতিক উচ্চতার জায়গাটা, এই নৈতিক উচ্চতার জায়গা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে তরুণরা যে সুস্পষ্ট দিক নির্দেশনাগুলো পাওয়ার দরকার ছিল সেগুলো থেকে অনেকটা হয়েছে। তরুণদের এই শক্তি আমি মনে করি না যে এটা উবিয়ে গেছে বা এটা মিলিয়ে গেছে, এটা এই স্মৃতিটা তো আছে এবং আমি নিশ্চিত যে আরও নানা ফর্মে, শুধু তরুণদের নয়, সমাজের মধ্যে যে ন্যায়ভিত্তিক বৈষম্য বিরোধী এবং একটা সুষম সমাজ তৈরির এবং সহনশীল সমাজ তৈরির যে আকাঙ্ক্ষাটা জুলাই আগস্টে উচ্চারিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু সমাজের বুকের মধ্যে এখনও খুবই বলিষ্ঠভাবে আছে। কিন্তু তারা সেটা যেটা আশা করা যায় যে সেইটাই একটা রিসোর্স এবং সেটা এখনও আছে। কিন্তু আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সেটাই, যে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত তার টিওআরকে যদি বলি, তারা ওইভাবে বুঝে নিয়েছেন সামাল দেওয়া, সেটা অর্থনীতি বলি বা তারা রাজনৈতিক পুঁজিটাকে সঠিকভাবে ওইভাবে ব্যবহার করতে পারেনি এবং তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় তারা সেইভাবে দক্ষতা দেখাতে পারেনি। আইন শৃঙ্খলা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনীতিকে আরও বেগবান করা, এটা একটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, কিন্তু বেগবান করার কাজটাকে ওইভাবে হাত দিতে পারেন। টাকা ছাপানো প্রয়োজন হয়েছে, যদি বলেছেন টাকা ছাপানোর পরে টাকা ছাপানো হয়েছে, বিদেশ থেকে টাকা পাচার করা যে টাকা, সেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হ্যাঁ, ওগুলো হয়তো আমি মনে করি না যে এত কম সময় ওগুলো পারতেন, কিন্তু আমি যেটা মনে করি যে ওনারা ওই একটা সীমিত শেষ বিচারে, প্রথম থেকে নয়, শেষ বিচারে একটা সীমিত কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখলেন, সামাল দেওয়ার কাজটা, এবং গুরুত্বপূর্ণ কয়েকটা কাজে এক ধরনের আমি বলবো যে রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার একটা সমস্যা তৈরি করেছিলেন। আপনি মব কালচার বলছেন অথবা আইন শৃঙ্খলার বিষয় বলি, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার যে বিষয়টা, এগুলোতে বেশ আমরা স্বাস্থ্য খাত দেখেছি, স্বাস্থ্য খাতের সংস্কারের কাজ খুব বেশি হয়নি, শিক্ষা খাতের খুব বেশি একটা সংস্কারের কাজ হয়নি।